আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল আমাদের 4 জুন প্রকাশিত হয়েছে। 18তম শিক্ষক নিবন্ধনের ঈদের 2-3 দিন আগে। তারই প্রেক্ষিতে গণনিয়োগ বিজ্ঞপ্তি যেটা আসার কথা সেটা 16ই জুন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 ইতিমধ্যে আমার ভিডিওর স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এখানে স্কুল ও কলেজ পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 46,211টি পদ এবং মাদ্রাসা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 53,501টি পদ, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিভুক্ত 1,110টি পদ, 1,08,22টি বিষয়ের উপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পদ খালি আছে। তারই প্রেক্ষিতে যারা 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে সুপারিশ হয়ে এনটিআরসি সার্টিফিকেটধারী হয়েছেন তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি প্রায় 3 পেজের। এখানে খুব সুন্দরভাবে অনেক সুন্দর কিছু এখানে উল্লেখ করেছে এবং অনেক নিয়মকানুন উল্লেখ করছে। আমি বলবো যারা 18তম শিক্ষক নিবন্ধধারী সার্টিফিকেট পেয়েছেন তারা যথেষ্ট সচেতন এবং এই নোটিশটি বা এই বিজ্ঞাপনটি আগে ভালোভাবে প্রিন্ট আউট করে সুন্দরভাবে নিজ দায়িত্বে পড়ে নেবেন। প্রত্যেকটা পয়েন্ট এবং ধরে ধরে এগুলো বুঝে পড়ে দেন তারপর আপনি আবেদন করবেন। তাড়াহুড়া করেই আপনি আবেদন করবেন না, কারণ এটা যদি কোনোভাবে মিস্টেক হয়, কোনো প্রবলেম সৃষ্টি হয়, আপনার চয়েস লিস্ট তৈরি করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন বা চাকরি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সেই জন্য বলবো একটু সচেতনতার সহিত, কারণ আপনারা প্রত্যেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট, গ্র্যাজুয়েশন কমপ্লিট ব্যক্তিধারী সচেতন নাগরিক, ভালো বুঝেন আমার থেকে। সেজন্য এই নোটিশের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপনি আগে ভালোভাবে এই নোটিশটি ডাউনলোড দিয়ে এই যেখানে যে টাইটেল থেকে শুরু করে এবং কতজন পদের পিছনে, এই 3টা পদের পিছনে যে জনবল নিয়োগ, এগুলো আগে ভালো করে পড়বেন। তারপর কোথায় গিয়ে আবেদন করবেন, কত তারিখ থেকে, দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে এতটা পদ আপনি আবেদন করতে পারবেন 22 জুন 2025 তারিখ বেলা 12টা থেকে আপনি আবেদন করতে পারবেন। এখানকার প্রতিটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি বলবো 3 নং পদে যেটা লেখা আছে আবেদনকারীর যোগ্যতা, আবেদনের যে যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। মানে আপনি 18তম শিক্ষক নিবন্ধনে কিংবা পূর্বে নিবন্ধনধারী, আপনাকে ভালোভাবে যেটা হচ্ছে যেই বিষয়ের পদ আছে ওই বিষয়ে নিবন্ধনের আপনাকে টিকতে হবে বা নিবন্ধন সার্টিফিকেট থাকতে হবে। এখানে আরও ডিটেলসে আছে, আপনি একটু পড়ে নেবেন। আমি মূল পয়েন্টগুলো আপনাকে বলি। এখানে একটা বিষয়, এই দেখেন মহিলা কোটা কিন্তু এবার থাকবে না। 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। তারপর দেখেন এই যে নিবন্ধন সনদের মেয়াদ, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন প্রার্থীর বয়স। 5-এ খেয়াল করেন একটা বিষয়, প্রথম লাইনটা, বয়স 4 জুন 2025 তারিখ 35 বছর বা তার কম হতে হবে, 35 বছর বা তার কম হতে হবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা এখানে উল্লেখ আছে নিবন্ধন সনদের মেয়াদ, যেমন 18তম শিক্ষক নিবন্ধনে যারা টিকেছেন তাদের বয়স কিন্তু সবেমাত্র শুরু। সেই ক্ষেত্রে নিবন্ধন সনদের মেয়াদ, নিবন্ধন যে চূড়ান্ত ফলাফল হবে ওই চূড়ান্ত ফলাফল প্রকাশের পরবর্তী 3 বছর। এখানে দেখেন প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও এই বিষয়টা কিন্তু উল্লেখ করছে। আপনি যদি আপনার একাধিক বিষয়ের উপর আপনার মেধা ভালো, আপনি বাংলাতেও আছে, অর্থনীতিতেও আছে বা ইংরেজিতেও আছে, আপনি যদি একাধিকের বিষয়ে আপনার সনদ থাকে আপনি একাধিকও আবেদন করতে পারবেন না বা করলেও লাভ নেই। একই পর্যায়ে একটি মাত্র সনদ, দেখেন একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। তারপর এখানে 7-8 খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি সুন্দরভাবে পড়ে নেবেন। আমি যদি 7-8 বোঝাতে যাই, সংক্ষিপ্ত আকারে বলি, একজন প্রার্থী 0 পদের পিছনে 7-এর তার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থাকবে 40টা, 40টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস থাকবে এবং উত্তর চয়েস প্রদানের পর প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করতে ইচ্ছুক হন, চয়েস বহির্ভূত আপনি 40টা দিয়েছেন, এখান থেকে আপনি
কোনটাতে কোনটাতে চাকরি করতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে আপনাকে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নাম বক্সে ইয়েসে ক্লিক করতে হবে। হ্যাঁ, ইয়েসে ক্লিক করতে হবে। অথবা কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা পদে চাকরি করতে ইচ্ছুক না হন, যে আপনি এগুলোতে চাকরি করতে ইচ্ছুক না, এটা হচ্ছে ই অ্যাপ্লিকেশন দিবে পরবর্তীতে মানে এখন তো আপনার হচ্ছে গণবিজ্ঞপ্তির আবেদন চলতেছে, তারপর আবার ই অ্যাপ্লিকেশন হবে আপনার। এটা করার পর হচ্ছে আপনাকে যেটাতে করবে না সেগুলোতে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে, জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল। যেটা উপরে এই যে দেখেন এখানে স্কুল ও কলেজ, মাদ্রাসা, কারিগরি যেভাবে উল্লেখ করছে ওইটাই আপনাকে বলছে। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশনের যে কোনো একটি অথবা 3টাই আপনি চয়েস দিতে পারবেন। ঠিক আছে, যে আপনি কি মাদ্রাসা লেভেলে নাকি কলেজ লেভেলে নাকি স্কুলে, সেটা আপনাকে চয়েস করতে হবে। তো এই হচ্ছে 7, সংক্ষিপ্ত আকারে 8। প্রার্থীর আবেদন বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। ওই যেটা আমি একটু আগে মাত্র বললাম, 8 যে বিষয়টা বলছে প্রার্থীর মেধাক্রম চয়েসের উপরে আপনাকে এখানে টিকিয়ে হবে। এখন আবেদন ফি কত লাগবে সেটা 10-এ উল্লেখ করা আছে। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। আপনি 40টা শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করবেন, তার পিছনে আপনার মোট আবেদন ফি 1000 টাকা গুনতে হবে। আবেদনের সাইট হচ্ছে এটি ngi.teletalk.com.bd। আবেদন লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমি সরাসরি ব্যবহার করব, ক্লিক করা মাত্রই আপনি চলে যেতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খতে উল্লেখ করছে আপনি আবেদন করার সময় যেই ছবিটা ব্যবহার করছেন এই ছবিটাই এই আবেদনে মানে গণবিজ্ঞপ্তি আবেদনে আপনাকে দিতে হবে। এখানে উল্লেখ করছে এই যে খতে মানে 18তম হোক বা শিক্ষক নিবন্ধনে যে ছবিটা দিয়েছেন এই ছবিটাই। এই ছবি কোথাও না পাইলে আপনার আবেদন ফর্ম থেকে ডাউনলোড করে নিতে হবে। এখানে সুন্দরভাবে স্পষ্ট আকারে তারা বলে দিছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে 12 ইন্ডেক্সধারী যারা বর্তমানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, ইন্ডেক্স হয়ে গেছে, তারা কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে স্পষ্ট একটু ভালোভাবে পড়ে নেবেন, যেই বিষয়ে ইন্ডেক্স হয়েছে তার থেকে যে উচ্চ পদে বা ভিন্ন একটা সাবজেক্টে বা নিচ পদের ভিন্ন একটা সাবজেক্টে করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন বা সুপারিশও হতে পারেন। তো এখানে 15-16 ভালো ভালো পয়েন্টগুলো এখানে ধরে ধরে তারা আপনাকে বুঝাই দিছে। আপনি আবেদনটা এখানে একটু ভালো পড়ে নেবেন। এই যে আরেকটা হচ্ছে 18 আবেদন ফি প্রদানের তারিখ ও সময় 10 জুলাই পর্যন্ত কি আপনি করতে পারবেন এবং ফি প্রদান করতে পারবেন। তবে এখানে একটা মূল বিষয় হচ্ছে আপনাকে অপেক্ষা না করে প্রথম ধাপে প্রথম সময়গুলোর মধ্যে আপনি আবেদন করে নেবেন এবং ফি প্রদান করে নেবেন। এখানে তারা বলে দিছে যদি শেষ মুহূর্তে সার্ভার কোনো জটিলতার কারণে আপনি 10 জুলাই 8 জুলাই আবেদন করছেন কিন্তু টাকা পাঠাতে পারতেছেন না, তখন আপনাদের 13 জুলাই একটা সময় দিবে। সেজন্য তারা বলতেছে শুরু থেকে আবেদন করে নেবেন। 19-এ মেধা তালিকার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থীর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। এই সার্কুলার সম্পূর্ণ ডিটেলস আপনি যদি ভালোভাবে পড়েন আমার থেকে আরেকটু ভালোভাবে আপনি বুঝতে পারবেন আমি আশা করি। সেই ক্ষেত্রে ভিডিও শেষ করার পূর্বে আবারও বলতেছি, যারা ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রস্তুতি নিতেছেন আবেদন করার জন্য সকল ডকুমেন্টস সব কিছু পেপারস রেডি করে আপনার আশেপাশে ভ্যাকেন্সি কোন প্রতিষ্ঠানগুলো সাবজেক্টের পিছনে চাহিদা দিছে এনটিআরসি এর কাছে যে আমার প্রতিষ্ঠানে এই বিষয়ের উপর শিক্ষক লাগবে, আপনি ওই তালিকাটাকে ভালোভাবে দেখেন। ওই তালিকাটা নিয়ে কোন প্রতিষ্ঠানে আপনার যেতে সুযোগ সুবিধা ভালো আপনি সহজে যাতায়াত করতে পারেন ওগুলাকে আপনি ফার্স্ট তালিকার প্রথম সারি দিক থেকে ধীরে ধীরে রাখতে থাকেন, দেন তারপর আপনি আবেদন করেন। তো আমার মূলত পরামর্শ হচ্ছে এটাই, কারণ এখানে কিন্তু নিয়োগ হয়ে গেলে আপনার ট্রান্সফার প্রক্রিয়াটা কিন্তু জটিল। আমার জানা মতে প্রথম 3 বছরের মধ্যে কোনো ট্রান্সফার নেই। সেই ক্ষেত্রে একটু ভালোভাবে একটা দেখে শিক্ষা প্রতিষ্ঠান তারপর চুজ করবেন। আপনার অবহেলার কারণে অসচেতনতার কারণে আপনার চোখের সামনে আপনার কাছাকাছি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনার বিষয়ের উপর খালি আছে কিন্তু আপনার নিয়োগ হয়েছে পার্শ্ববর্তী উপজেলায়, তাহলে কিন্তু আপনার যাতায়াতটা বা আপনার সব ক্ষেত্রেই আপনার ভোগান্তি পোহাতে হবে। তো এই হচ্ছে আমার সর্বশেষ ভিডিও। ইনশাল্লাহ এটা নিয়ে যদি আরও কোনো ভিডিও তৈরি করার প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় ধাপে ধাপে আমরা এই ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আরও আলোচনা করব। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।